শুরু করছি আমি মোহাম্মদ ইমরান হোসেন, রসায়ন প্রভাষক, খুলনা আলিয়া মাদ্রাসা, খুলনা। শ্রেণী আলিম প্রথম বিষয় রসায়ন, প্রথম পত্র, অধ্যায় দ্বিতীয়, গুণগত রসায়ন, পাঠ নাম বোরের পরমাণু মডেলের সফলতা ও সীমাবদ্ধতা। শিক্ষার্থীরা যা শিখবে পরমাণু শিক্ষার সফলতা ও সীমাবদ্ধতা ব্যাখ্যা করতে পারে। দেখো, বান্না দাখিলে রাদারফোর্ডের মডেল পড়েছিলে না? মনে আছে? মনে আছে রাদারফোর্ড? কেন্দ্রস্থলে একটি ধনাত্মক চার্জযুক্ত বস্তু থাকে, তাকে ইলেকট্রন বলে। তারপরে পরমাণু নিউক্লিয়াসে যে কয়টি ইলেকট্রন থাকে, নিউক্লিয়াসের ভিতরেও সেই কয়টি প্রোটন থাকে। ইলেকট্রন সৌরজগৎকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে যেমন গ্রহগুলো ঘুরছে, তেমন কি নিউক্লিয়াস কক্ষপথে ইলেকট্রন গুলো ঘুরছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো মূল কথা যে রাদারফোর্ড তার মতবাদে বলেছেন পরমাণু নিউক্লিয়াস পরমাণু ছিলেন কি যে বিদ্যুৎ নিরপেক্ষ, তার অভ্যন্তরে যতটুকু পজিটিভ কণা রয়েছে রয়েছে, অর্থাৎ প্রোটনের সমান সংখ্যা ইলেকট্রন আছে। আর সৌরজগতে যেমন সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলো ঘোরে, নিউক্লিয়াস করে ইলেকট্রন সব ঘূর্ণায়মান। মূল কথা তো দেখো যে হ্যাঁ, আমরা ওই বোরের পরমাণু মডেল ওইভাবে আমরা নাগের বইতেই আমরা পড়বো। তো আমি ভূমিকায় কিছু দেখো বলি। তো এই কোয়ান্টামের উপর প্রতিষ্ঠিত উনি পরমাণুর গঠন এই নিলস বোর এই পরমাণু মডেল দিয়েছিলেন। বোরের পরমাণু মডেল করা হয়েছে আর শোষণ বা বিকিরণ, এই তিন ভাগ করে উনি শিক্ষার তখন দেখো ধারণা বা শক্তি স্তরের ধারণা উনি কিভাবে শেখার জন্য পরমাণুর ভর কেন্দ্রীভূত, একে পরমাণুর নিউক্লিয়াস বলে। নিউক্লিয়াসকে কেন্দ্র করে কয়েক নির্দিষ্ট শক্তির বৃত্তাকার কক্ষপথেই, অর্থাৎ কয়েকটি অনুমোদিত কক্ষপথেই শুধুমাত্র ইলেকট্রন গুলো ঘুরতে পারে। ইচ্ছা মতোই চাইলেই সে ইচ্ছে মতো ঘুরতে পারবে না, অনুমোদিত কক্ষপথে ঘুরতে পারে। এই কক্ষপথ গুলিকে শক্তি স্তর, অরবিট বলা হয়, অরবিটও বলা হয়। এই শক্তি স্তর বা নিউক্লিয়াসকে
পদ দিয়ে সবসময় তাকে অরবিট গুলিকে করে শক্তি স্তর গুলিকে এন দ্বারা প্রকাশ করা হয়। প্রথম শক্তি স্তরের মান n=1 বলা হয়, দ্বিতীয় শক্তি স্তরের বেলায় n=2 ধরা হয়, এমনি ভাবে 3, 4 ধরা হয়। এই শক্তি স্তরে থাকার সময় কোনো শক্তি গ্রহণ করে না, বর্জন করে না, করে না। এদের এই এই যে এন দিয়ে প্রকাশ করা হয় কক্ষপথ গুলি, একে পদটা এন সংখ্যাও অংশ উনি বলেছেন, যেহেতু অনেক পরে শুরু হয়েছে তো দ্রুত যেতে হবে, খেয়াল করো, যেখানে তুমি না বুঝতে পারবে সেখানে জিজ্ঞাসা করো। এরপরে দেখো ইলেকট্রনের কৌণিক ভরবেগের ধারণা। ইলেকট্রনের কৌণিক ভরবেগ ধারণা নির্দিষ্ট কক্ষ অখণ্ড ভর গুণিতক। অর্থাৎ যদি কোনো ইলেকট্রনের ভর m হয়, বেগ v হয়, কক্ষ হয়, তাহলে আমরা ভর দ্বারা প্রকাশ করি, তা হবে h/2 পাই। m ইলেকট্রনের ভর, v ইলেকট্রনের বেগ, আর কক্ষপথের ব্যাসার্ধ। যেহেতু কক্ষপথের এবং বেগ গুণ করলে কৌণিক বেগ পাবো, তার সাথে ভর গুণ করলে পাবো mvr, সেই জন্য mvr সমান nh/2 পাই। এখন যদি তুমি ধরো এখানে n এর মান ওই মান হয়েছে, এখানে ধরো একটা ইলেকট্রন, সেই যদি তৃতীয় শেলে বা দ্বিতীয় থাকবে তাহলে দিয়ে আমরা এই নির্ণয় করতে পারি। ধরো মনে করো তুমি mvr=nh/2 এর সাহায্যে হাইড্রোজেনের তৃতীয় শেলের কৌণিক ভরবেগ নির্ণয় করবে। সেক্ষেত্রে তুমি n এর মান 3 বসাবে, আর এইচ হলো প্ল্যাঙ্কের ধ্রুবক। এইচ হলো প্ল্যাঙ্কের ধ্রুবক, দেখো ওই নিচে মান দেওয়া আছে 6.626 ইন্টু 10⁻34 জুল সেকেন্ড, এটা হলো এইচ এর মান। তাহলে এন এর মান আমি যদি হাইড্রোজেনের তৃতীয় শেলে আমরা ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্ণয় করলে এন এর মান দেবো 3, এইচ এর মান ওই যে 6.626 ইন্টু 10⁻34 জুল সেকেন্ড বাই 2 পাই। 2 পাইয়ের মান জানো? 2 পাইয়ের মান কত জানো তো? পান্না, পাইয়ের মান কত জানো কিনা? পাইয়ের মান 3.1416। হ্যাঁ, 3.1416, অর্থাৎ 22/7। 22/7 দিয়েও তুমি হাইড্রোজেনের ভরবেগ পারো। এরপরে শক্তি ওনার মতবাদ কি কোনো স্পষ্ট করে দেয় পরমাণু করে পরিবর্তন গড়ায় না, এখন যদি সে গড়ায় যাবে, কিন্তু এখানে ইলেকট্রন গড়ায় পরিবর্তন না করে লাফ দিয়ে কক্ষপথ চেঞ্জ করে এবং প্রথম থেকে নিচে থেকে উপরে তার শক্তি শোষণ করতে হয়, আর উপরের থেকে নিচে আসলে শক্তি করতে হয়। নিচের শক্তি হয় E2 বিয়োগ E1 সমান
এইচ নিউ, এইচ নিউ হলো কম। দেওয়া আছে ডেল ইকুয়াল ইটু বিয়োগ ইওয়ান ইকুয়াল টু এইচ। এবার শক্তি স্তর এভাবে আছে ইলেকট্রন। দেখো এভাবে যে এই শক্তির পার্থক্য আমি আরো একটা চিত্রে দেখাইছি যে এই দুই শক্তির পার্থক্যকে আমরা ডেলি দিয়ে প্রকাশ, দুই কক্ষপথ পাশাপাশি দেখো পরমাণুর পাশাপাশি দুটি কক্ষপথ শক্তির পার্থক্য আসলে ডেলি দিয়ে প্রকাশ করা হয়, যার মান হলো এইচ নিউ। কক্ষপথে থাকে প্রথম শেলে 2টা, তারপরে 8টা, তারপরে এরকম 18টা 32 হবে, কিন্তু এইভাবে সাজানো থাকে। দেখো আরেকটা পরমাণুতে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রন অনবরত ঘুরছে, এরকম একটা ওই ওনাদের মডেলে শিকারছে রাডার ছিলেন, কিন্তু তার যত্রতত্র ছুটতেছে না। দেখো যদি একটা নির্দিষ্ট পথ করলে সে এখানে যায় শোষণ করতে হয়, তাকে শক্তি দিতে হয়, তার শক্তি শোষণ করতে হয়। এবার উপর থেকে যখন নিচে আসে আবার তাকে সেই পরিমাণ, যে পরিমাণ শক্তি যে শোষণ করে উপরে উঠবে, ঠিক সেই পরিমাণ শক্তি ছেড়ে দিয়ে আবার নিচে আসতে হবে। শোষণ ও বিকিরণ বর্ণালী। দেখো বোর পরমাণু মডেলের আমরা আসলে কিছু সীমাবদ্ধতা পাই। দেখো সেটা কি, বোর পরমাণু মডেলের সীমাবদ্ধতা নিম্নরূপ। বোর পরমাণু মডেল আসলে সে এক পরমাণু বিশিষ্ট যে এক পরমাণু, এক ইলেকট্রন বিশিষ্ট যে পরমাণু, তার বর্ণালী সহজে ব্যাখ্যা করতে পারলেও কিন্তু যাতে একাধিক ইলেকট্রন আছে সেক্ষেত্রে সহজেই এই বোর পরমাণু মডেলের সাহায্যে তার সেই বর্ণালীর ব্যাখ্যা দেয়া যায় না। 2 হলো যে এক শক্তি স্তর থেকে অন্য ইলেকট্রন চলে গেলে সেক্ষেত্রে একটা মাত্র রেখা নিচে আসলে শোষণ বা বিকিরণ যে বর্ণালী, তাই একটা রেখা পাওয়ার কথা ছিল, কিন্তু দেখা সম্পন্ন স্পেকট্রোস্কোপির মাধ্যমে বর্ণালী যন্ত্রের নাম স্পেকট্রোস্কোপি, স্পেকট্রোস্কোপ দ্বারা পরীক্ষার সময় দেখা গেছে যে ওই রেখার পর আরো রেখা পাওয়া যায়। এই বিষয়ে বোরের মডেল থেকে কোনো ব্যাখ্যা ভালো পাওয়া যায় না। তারপরে দেখো যেহেতু পরমাণু দেখা গেছে কি যে এক্স ওয়াই জেড অক্ষপরাধ, অর্থাৎ ইলেকট্রন ত্রিমাত্রিক বিন্যাস হয়, এই ত্রিমাত্রিক বিন্যাসের ব্যাখ্যা বোর মডেলে নাই। পরে দেখো যে আর একটা যে জিনিস, যে ওই যে এমভিআর কৌণিক নির্ণয় করেছে এবং এখানে সমস্যা যে পরবর্তী বিজ্ঞানী পার্ক একটা, সেটা হলো নীতি ও দ্রুত একই ভর এবং গতিবেগ এবং অবস্থান একসাথে নির্ণয় করা যায় না, অর্থাৎ ভরবেগ একসাথে নির্ণয় করা হয়। যদি আমরা ভর নির্ণয় করতে যাই তাহলে গতিবেগ ভুল হবে, অথবা গতিবেগ যদি নির্ণয় করতে যায় তাহলে অবস্থান বা ভর অবশ্যই ভুল হবে। এইটা ছিল হাইজেনবার্গের অনিশ্চয়তা। কিন্তু বোর মডেলে কিন্তু একই সাথে এই ভর এবং বেগ নির্ণয় করে কৌণিক নির্ণয় করেছেন ইলেকট্রনের ক্ষেত্রে, এটা যথাযথ হয়নি। পরে ডি ব্রুগলির মতবাদে কি হলো, ডি ব্রুগলির মতবাদে ইলেকট্রনের কণা তরঙ্গ ধর্ম উভয়ই আছে, এটা হলো ডি ব্রুগলির মতবাদ।
কাজে সেই ক্ষেত্রে বোরের বমি ভরবেগ নির্ণয় করা একই সাথে যথাযথ হয়নি। বোর মডেলে আরো কি বলা হয়েছে যে এমভিআর টু এন, এটা তো ওই 4 এবং 5 এর সাথে আমি বলেছিলাম যে এমভিআর এনএইচ বাই 2 পাই, এই ধরনের পুরো যে এমভিআর এর দিয়ে দিয়েছে এমভিআর 2 পাই, কিন্তু এমভিআর এর পুরো ব্যাখ্যা বিশেষ করে এইচ এর মান, তারপর এটা পড়ানো হবে আছে। এই ক্ষেত্রে বোরের মডেলে এখানে এই মতবাদ পায়, তা আমরা ব্যাখ্যা করতে উনি ব্যর্থ হয়েছেন, পারেন নাই। তারপর একটা কি জিনিস যে ওই যে সম্পন্ন একটা ছোট রেখার পাশে ছোট ছোট রেখা পাওয়া যায়, সেক্ষেত্রে যদি চুম্বক ক্ষেত্রের কাছে নিয়ে আমরা বর্ণালী নিতে যাই কোনো পরমাণুর, তাহলে দেখা যায় যে ওই ছোট রেখার ছোট ছোট রেখা উনি ব্যাখ্যা দিতে পারেন না। এই যে ছোট ছোট রেখা চুম্বক ক্ষেত্রের ভাবে এই না বা দ্বিমান তড়িৎভাবে যদি এটা ঘটে, তাহলে ওই পাওয়া যায়, সেক্ষেত্রে তাকে স্টার্ক বলে। এই দুই প্রভাব থেকে আমরা কি পেতে পারি, সেক্ষেত্রে আমাদের এই বোরের মডেলে কোনো কিছু বলা নাই। এই বোরের পরমাণুর সীমাবদ্ধতা। দেখো তারপরেও এত সত্ত্বেও পরেও বোরের পরমাণু, যেমন ডাল্টনের পরমাণু শিকার যে ভুল ছিল, তারপর সেটা ভুল ত্রুটি সংশোধন করে রাদারফোর্ডের পরমাণু মডেল দিলেন। রাদারফোর্ড আবার যে মডেল দিলেন সে ভুল ধরলেন বোর কিন্তু ছাত্র ছিল, অর্থাৎ রাদারফোর্ডের ল্যাব ছিল, সেই ল্যাবে কাজ করতো কিন্তু বোর। আর এই সে বোর আবার তার ত্রুটি ধরলেন, ধরে আবার বোর মানে রাদারফোর্ডের ত্রুটি ধরলেন বোর, বিজ্ঞানী বোর, এবং তার সংশোধন করে যে গুলো দিলেন, মডেল দিলেন বোর, সেই মডেলেরও কিছু সীমাবদ্ধতা পরবর্তী বিজ্ঞানীরা পেল, সোমারফিল্ড বা এরকম ভেক্টর অনেক এই ধরনের বিজ্ঞানীরা এই ভুল ত্রুটি বের করলেন। তারপরও ওনার কিছু বা গ্রন্থকতা আছে, সেটা কি দেখো যে বোর পরমাণু মডেল মতে কোনো নির্দিষ্ট শক্তি ছাড়া ইলেকট্রন করলে শক্তির ক্ষয় কিরণ, বোরের পরমাণু রাদারফোর্ডের পরমাণু কিন্তু এই জিনিসটা ছিল না, এটা বলতে পারেননি। কিন্তু উনার আসলে শক্তি থাকাকালীন আবর্তনের কোনো শক্তি শোষণ কিছুই হয় না বা বিকিরণ ঘটে না। শক্তির থেকে আর কোনো নিম্ন শক্তি সিস্টেম না থাকায় ইলেকট্রন লাফ দিয়ে নিউক্লিয়াসে আসার যেহেতু প্রথম শক্তি স্তর আমরা দেখেছিলাম যে, দেখো আমরা ওই ব্যাকে এসে দেখো যে এই পড়ার কোনো স্তর নিচের স্তর নাই, এই যে দেখো তার বোর পরমাণু হাইড্রোজেনে এবং লিথিয়াম আয়ন, তারপরে 2 আয়ন এবং হাইড্রোজেন প্লাস বেরিলিয়াম 3 আয়ন, এগুলোর এই আয়নগুলোর বর্ণালী সহজে ব্যাখ্যা করা সম্ভব। দেখো তারপরে আমরা একটা সময় প্রায় আসছে, এখানে আমরা একটা ভিডিওর মাধ্যমে দেখা একটা ভিডিওর মাধ্যমে দেখো কিছুটা এর ক্লিয়ার বোরের পরমাণু মডেলের। তুমি শুনতে পাচ্ছ কিনা দেখো, যে হ্যাঁ 1913 সালে আমি বলি শোনো, 1913 সালে বিজ্ঞানী বোর
পরমাণু মডেল রাদারফোর্ডের পরমাণু শোধন করে পরমাণু মডেল প্রবর্তন করেন, সেই কথা বলতেছে। এখানে এই মতবাদে তিনটে ভাগে ভাগ করা হয়: এই শক্তি স্তরের ধারণা, কৌণিক ভরবেগের ধারণা, আর শক্তি শোষণ বিষয়ক মতবাদ। বিকিরণ শক্তি স্তর 1 নম্বরে পরমাণুতে থাকে করতে পারেন কক্ষপথে রকম চেঞ্জ করতে পারে, তাছাড়া সম্ভব নয়। নিচের থেকে উপরে শক্তি স্তর গেলে তাকে শোষণ বর্ণালী বলে, আর উপরের থেকে নিচে আসে তাকে বিকিরণ বর্ণালী বলে। এই শক্তি স্তরকে ইংরেজি অক্ষর KLMN দ্বারা প্রকাশ করা হয়। এটার একটা আছে, মানে ভিডিও ক্রেডিট দেয়া আছে একটা। সংখ্যা বাড়ে থেকে তার না প্রত্যেকটা 2 পায়ের সমান এইচ আদায় এম কোন পারবে ওই যে কথা আমি যে 10 জুল সেকেন্ড আর কি। এবার শক্তির বিকিরণ বিষয়ক মতবাদে বলতেছে। হ্যাঁ, ছবিটা ভালো করে দেখো, খালি ছবিটা দেখলে। হ্যাঁ, কক্ষপথে শক্তি শোষণ করেন, বিকিরণ না, শক্তি করে। হ্যাঁ, শক্তি স্তর এগুলো কিন্তু আমি দেখো এই প্ল্যাঙ্কের হলো ফ্রিকোয়েন্সি বা কক্ষপথে ইলেকট্রন শোষণ বর্তমানে এইটা ওনার রাদারফোর্ড মডেলে এটা একটা সুন্দর শিকার তথ্যগুলো তুলে ধরেছে। হাইড্রোজেন 1 ইলেকট্রন বিশিষ্ট হাইড্রোজেন, হিলিয়াম, এদের প্রত্যেক কিন্তু এখন একটা করে ইলেকট্রন আছে। এই তিনটা একটা পরমাণু আর 3টা আয়ন দেখাইছে। এদের বর্ণালী ব্যাখ্যা করা যায় সহজেই। এবং পরমাণু মডেলে দেখো এইভাবে তার কক্ষপথে গণনা করা সম্ভব হয়। 1 2 3 ভাগ এ সেল, এল সেল, এম সেল, এন সেল বলে গণনা করা সম্ভব হয়। এবং প্রধান কোয়ান্টাম সংখ্যার ধারণাটা কিন্তু এই মডেলেই আছে। যেহেতু প্রধান ওই যে শক্তি স্তরের ধারণা যেটা এন দেয়া, ওইটাই হলো প্রধান কোয়ান্টাম সংখ্যা। এটা তার সফলতা। শুধু উনার মডেল দ্বারা এই শক্তি পরিবর্তনের পার্থক্যের মান সহজে নির্ণয় করা সম্ভব হয়েছে এই রাদারফোর্ডের পরমাণু মডেল দ্বারা, বোরের পরমাণু মডেল দ্বারা।
আমরা সামনের ক্লাসে এই যে রিডবার ধ্রুবকের মান সম্পর্কে আলোচনা করব সামনের ক্লাসে। আমরা সামনের শনিবারে তোমাদের বন্ধুদের জানাই দাও। আমাদের তো এত কষ্ট করার পরেও তোমার বন্ধুরা তো এই জন্যই তো কোথাও চান্স পায় না, এই কারণেই যে আমাদের ধারে কাছে তো আসে না, চান্সও পায় না এই কারণে। আমাদের কাছে যারা আসে তারা ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, এতে কোনো সন্দেহ নেই। স্যার ক্লাস শুরু হবে কবে স্যার? অনলাইন করে মজা পাচ্ছি না। হ্যাঁ, তুমি আমরা দ্রুত করবো, এগুলো তো তোমার অন্তত কিছু হলেও তো কাজে লাগতেছে, কিছু হলেও তো কাজে লাগতেছে। দেখো, এখানে আমি কয়েকটা প্রশ্ন দিছি, এই প্রশ্নগুলো তুমি খেয়াল করে রাখো। দেখো, দ্বিমান প্রভাব কাকে বলে, হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতিটি লিখো, শোষণ বর্ণালী ও বিকিরণ বর্ণালী কাকে বলে, হাইড্রোজেন পরমাণু তৃতীয় শেলের ইলেকট্রনের কৌণিক ভরবেগের মান নির্ণয় করো। স্যার এগুলো কি উত্তর দেবো? এই না, এইগুলো তুমি পড়ার এখন উত্তর দিয়ে তোমার কি হবে? এখন তুমি যে এই জিনিসটা ভালো করে পড়ো। শুধু মজা হবে তখনই যখন একটা জিনিস আমরা দেখাবো, পড়াবো ক্লাসে, সরাসরি ক্লাসেও যা পড়াবো, সেটাও তুমি যদি বাসায় যে বারবার পড়ো, শুধু এইটা না ভেবে যে আমি সব জানি, এইটা না ভেবে যে আমার শিখতে হবে, এই চিন্তা করে যদি তুমি বারবার বই পড়তে থাকো, ওই বিষয়টা নিয়ে বারবার, একটা লেখকের বই না আরো লেখকের বই সাথে নিয়ে তুমি যদি পড়াশোনা করে, তাহলে তুমি এই বিষয়ে বেশি বেশি জানতে পারবে। এখানে দেখা যাচ্ছে কি যে ওই যে তোমার বন্ধুরা যারা দেখতেছি, কালকেও শুনলাম যে ওই রূপসার ওইদিকে কারে করে বই নিয়ে ঘুরে বেড়াচ্ছে। অথচ যদি তুমি তুমি যে আজকে যতটুকু শিখলে, তারই থেকে একটা প্রশ্ন তোমার ওই বন্ধুদের ধরো না, যে স্যার তো আমার এই বলিছে, তুই জানিস কিনা, বা তুমি না বললে যে আমরা দেখি না, আমি যে দেখলাম না দেখে তুমি তাদেরকে প্রশ্ন করো কিছু কিছু, তারা কি কতদূর পারে। আমার মনে হয় তুমি যতটুকু শিখছো সেটা তো তারা তাও পারতেছে না। এই জন্য আমি বলবো যে সকল ছেলেরা যদি এই ঘোরাঘুরি না করে এই ক্লাসেও যদি কিছুটা সময় দিত, আমাদের এই 1 ঘন্টা প্রতিদিন সায়েন্সের ক্লাস হচ্ছে, 1 ঘন্টা বাংলার ক্লাস হচ্ছে, তারপরে ফিজিক্সের ক্লাস হচ্ছে, বায়োলজি স্যারের ক্লাস হচ্ছে, ম্যাথের ক্লাস হচ্ছে, সব ক্লাসগুলো ইন্টারমিডিয়েট ক্লাস তো সরকার বলেছে এই অনলাইনে নেওয়ার জন্য। আমাদের যদি সরাসরি নিতে বলতো, তাহলে তো তোমাদেরকে সরাসরি নিয়ে যেতাম। সে সময় সরাসরি নিতে গেলেও তোমাদেরকে আবার মানে সেও ক্ষেত্রেও পাওয়াই কঠিন। কাজে এই ক্লাসগুলো যেখানে যে আমি ভিডিও চিত্রের মাধ্যমে যে তথ্যগুলো দেখলাম, আমরা তো এখানে তো আরো বেশ নতুন নতুন জিনিস দেখতে পেলাম। তো এইটা তো তোমার কিছুটা হলেও তো উপকার হলো, কিন্তু তোমাদের বন্ধুদের এইটা নানান অজুহাত। এক জুবাইর সেদিন আমার বললো, স্যার আমার তো ফোন নেই, আমার মার ফোন আছে, আমি মার ফোন দিয়ে কথা বলি। এটা তো হলো না, এটা হলো না। হ্যাঁ, তো এই জন্য তোমরা এই তোমাদের বন্ধুদের বলো, ফোন তো এমনি দেখি হাতে থাকে, পকেটে এই ব্যাগের মধ্যে থাকে, কথা বলতে শুনি দেখি ফোনের কাজ আছে, কিন্তু যখনই ক্লাস, অনলাইনে ক্লাস হয়, তখন খুব অল্প সংখ্যক ছেলে, আর তাদেরকে কন্টিনিউ ফোন। আমি তো ইচ্ছে করে কালকে ফেসবুকে দিইনি, ফেসবুকে দিলি হয়তো কয়েকজন এসে হাজির হয়, আবার ফোনও করিনি, ফেসবুকে দিইনি, ফোনও করিনি। তোমাদেরকে তোমার বন্ধুদেরকে, তুমি তো কন্টিনিউ আসতেছ আলহামদুলিল্লাহ, তোমার জন্য শেষ দোয়া। যে কিন্তু এই যে তোমার বন্ধুদের আবার ফোন দিয়ে জানাও যে স্যাররা একটু ফোন দিক, তাহলে আমরা বুঝবো স্যারের সাথে অ্যাটেন্ড করা। মানে যেদিন আমি ফোন দিই সেদিনকে 5-6 জন আসে, এইটা তো একটা ভালো নিয়ম হলো না। হ্যাঁ,
কাজেই ক্লাস আমরা এই একটা ক্লাস করতে গেলে যে গতকালকে ক্লাস আমি সেট করতে গেলে পুরো এক সপ্তাহ লাগিয়েছে আমার ওই সমস্ত ভিডিও গুলো আনতে। আমি তো কালকে ভিডিওই দেখাইনি, ভিডিওতে যে সমস্ত ওই যে কালকে সিটি আর দেখাইছি এত সিআরটি আর কি, সিআরটি দেখাইছি যেটা ক্যাথোড রে টিউব যেটা দেখাইছে সেটার কিন্তু ভিডিও আছে আমার কিছু, আমি দেখাইনি যে এতক্ষণ আমার সম্ভব না দেখানো, বা ভিডিওতে এত সুন্দর করে ক্লিয়ার করে দেখানো আছে ওই কিভাবে তড়িৎ রশ্মি দ্বারা প্রভাবিত হচ্ছে ওই ক্যাথোড রে, কিভাবে চুম্বক ক্ষেত্র দ্বারা প্রভাবিত হচ্ছে, একদম ভিডিওতে ওটা ক্লিয়ার এবং সুন্দর করে দেখাইছে। কিন্তু সেগুলো তো মনে করতেছে যে আমরা মনে হয় এগুলো তো ইউটিউবে সার্চ দিলে পাবো, এটা তুমি পাও না কইছে, সেটা তো ওইভাবে পাবা না, আমরা যেভাবে পাবো কোনটা প্রয়োজন কোনটা দরকার সেটা তো তোমার আরো যেভাবে হোক আমাদের কাছ থেকে যতটুকু তুমি নিতে পারবা সেটা তো তোমার, আর এটা এর জন্য তো তোমার আলাদা কোনো টেনশন করতেছে না, আমরা তো এখানে সংগ্রহ করেই তোমার সামনে উপস্থাপন করতেছি। কাজেই এগুলো তো, আর এইটাই নিয়ম, এইটাই ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি, বিশেষ করে ম্যাথ বাদে এই তিনটে ফিজিক্স কেমিস্ট্রি আর বায়োলজি, এটা কিন্তু তোমার এই তথ্য আদান প্রদানের মাধ্যমেই ক্লাসগুলো করতে হয়। যেমন এই বিভিন্ন তথ্যগুলো আমি সংগ্রহ করবো তো যেখান তো সেখানে একজন ছাত্রের সামনে এক জায়গায় এনে উপস্থাপন করা, এইটা কিন্তু প্রজেক্টাইলের মাধ্যমে প্রজেক্টরের মাধ্যমে ক্লাস নেওয়া তো আমাদের আগের থেকেই বলা আছে, তা তো আমাদের ছেলেদের সেভাবে পায় না, কারণ ওখানে তো উপস্থিতি আর একটু বেশি লাগে। যাক তো তোমার তোমার পুরো নাম কি? শ্যাম, কি নাম? শ্যাম নাকি? শ্যাম আহমেদ হাসানুল বান্না? বান্না সিয়াম। আচ্ছা, হাসানুল হ্যাঁ বান্না হ্যাঁ, সিয়াম। হাসানুল বান্না। আচ্ছা আচ্ছা আচ্ছা, হাসানুল বান্না শ্যাম। তোমার বাসা কোথায়? স্যার এই রনি আইসক্রিম গুলি। ও তাহলে তো কাছাকাছি, তো তোমার যদি কোনো প্রয়োজন হয় তা আমরা তো আমাদের সামনে আসতে পারো, দুই একবার দেখা হলে তার তার সমস্যা নাই, সামনে আসতে পারো, জি এবং স্যার। এগুলো আমরা সামনাসামনি কোনো সমস্যা হলে সরাসরি বই থেকে আলোচনা করতে পারি, ল্যাবে বসেও আমরা এগুলো আলোচনা করে সলভ করতে পারি। অনেক এই অনলাইন যেটা হচ্ছে না সেটা আমরা ল্যাবে বসে হয়তো 10 মিনিট বসে এ করলাম, তাতে সমস্যা নেই, কিন্তু এইটা তো আমাদের সরকারি ভাবে নির্দেশনা আছে যে এই ক্লাসগুলো এইভাবে নিতে হবে।